বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রংপুর সিটি কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি মোহাম্মদ আরমান হোসেন, প্রভাষক রসায়ন, রংপুর সিটি কলেজ রংপুর। আমি তোমাদেরকে প্রথম পত্রের 2 নম্বর অধ্যায় গুণগত রসায়ন পড়াচ্ছিলাম। আমি আজকে আলোচনা করব কোয়ান্টাম সংখ্যা নিয়ে। তোমরা কোয়ান্টাম সংখ্যা এর আগে যে ডি ব্রগলি সমীকরণটি আমি শিখিয়েছিলাম, তারপর প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব, এটা নিয়ে আলোচনা করেছিলাম। তো ওখানে কোয়ান্টাম এবং কোয়ান্টা এগুলো নিয়েও আমি কথা বলেছি। সর্বশেষ যে শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ, এটা নিয়ে আমি কথা বলার সময় বলেছি যে এটি সর্বশেষ আপডেট মডেল ছিল। এই মডেলটা কোয়ান্টাম বলবিদ্যার উপর প্রতিষ্ঠিত। তো এখন দেখো কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা কাকে বলে? যে কোনো একটি পরমাণুর নিউক্লিয়াসের বাহিরে যে কক্ষপথ বা শক্তি স্তরগুলো রয়েছে, এই শক্তি স্তরে ইলেকট্রন সর্বদা ঘূর্ণনশীল অবস্থায় থাকে। এই পরমাণুর থেকে নির্দিষ্ট দূরত্বে যে ইলেকট্রনের কক্ষপথ বা শক্তি স্তর রয়েছে, এই শক্তি স্তরগুলোর আকার, আকৃতি, ত্রিমাত্রিক দিকবিন্যাস এবং ইলেকট্রনের নিজ অক্ষে ঘূর্ণনের দিক প্রকাশক 4টি রাশি রয়েছে। এই 4টি রাশিকে একত্রে কোয়ান্টাম সংখ্যা বলা হয়। এখন দেখো, নিউক্লিয়াস থেকে নির্দিষ্ট দূরত্বে যে কক্ষপথ রয়েছে, এই কক্ষপথটির আকার কেমন হবে, অর্থাৎ আকার নির্দেশক একটা রাশি। আকার, তারপর হলো আকৃতি, তারপর ত্রিমাত্রিক দিক বিন্যাস, তারপর হলো ইলেকট্রনের নিজ অক্ষে ঘূর্ণন প্রকাশক 4টি রাশি রয়েছে। এই 4টি রাশিকে একত্রে আমরা বলবো কোয়ান্টাম সংখ্যা। এই কোয়ান্টাম সংখ্যা 4 প্রকার। 4 প্রকার কোয়ান্টাম সংখ্যা আমি বোর্ডে লিখব। এখন দেখো, 4 প্রকার কোয়ান্টাম সংখ্যা হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যা। এই প্রধান কোয়ান্টাম সংখ্যা এটিকে n দ্বারা প্রকাশ করা হয়। সহকারী কোয়ান্টাম সংখ্যা এটিকে ইংরেজিতে বলা হয় এজিমুথাল কোয়ান্টাম নাম্বার। চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এটিকে আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বলবো, অর্থাৎ m দ্বারা প্রকাশ করব। এটি হলো স্পিন কোয়ান্টাম সংখ্যা, অর্থাৎ ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, এটিকে s দ্বারা প্রকাশ করা হয়। এই কোয়ান্টাম সংখ্যা 4 প্রকার। এই 4 প্রকার কোয়ান্টাম সংখ্যা এটি এর সংজ্ঞার মধ্যেই রয়েছে যে নিউক্লিয়াস থেকে নির্দিষ্ট দূরত্বে ইলেকট্রনের কক্ষপথের আকার, আকৃতি, ত্রিমাত্রিক দিকবিন্যাস এবং ইলেকট্রনের ঘূর্ণন প্রকাশক যে 4টি রাশি রয়েছে, এই 4টি রাশিকে একত্রে কোয়ান্টাম সংখ্যা বলা হয়। তাই এই কোয়ান্টাম সংখ্যা 4টি: প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা বা এজিমুথাল কোয়ান্টাম সংখ্যা, এটিকে আবার সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বারও বলা হয়ে থাকে। তারপর দেখো, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, তারপর রয়েছে স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। এখন আমি তোমাদেরকে যেটি নিয়ে আলোচনা করব তা হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার প্রকাশ করে যে নিউক্লিয়াস থেকে নির্দিষ্ট দূরত্বে যে বৃত্তাকার কক্ষপথগুলো রয়েছে, অর্থাৎ প্রধান যে শক্তি স্তর, প্রধান কক্ষপথ রয়েছে, তা প্রকাশক সংখ্যা। যদি n = 1 হয়, তাহলে 1 নম্বর কক্ষপথ, এটিকে k দ্বারা প্রকাশ করা হয়। n = 2 হলে দ্বিতীয় কক্ষপথ, এটাকে l দ্বারা প্রকাশ করা হয়। n = 3 হলে m। অনুরূপভাবে তারপরে যেটি আসবে এটি হবে n = 4, k l m n, অর্থাৎ প্রধান শক্তি স্তর নির্দেশক যে সংখ্যা, সেটিকে আমরা বলবো প্রধান কোয়ান্টাম সংখ্যা। এই প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান 1 হলে এটি k শেল, n এর মান 2 হলে l শেল, n এর মান 3 হলে m শেল, n এর মান 4 হলে n শেল। এখন কোনো একটি নির্দিষ্ট শক্তি স্তর বা কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n²। এটিতে তোমরা যদি n এর মান 1 বসাও, তাহলে
পাওয়া যাবে যে n এর মান 1 হলে 2n² ইকুয়াল হলো 2, অর্থাৎ প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকবে। অনুরূপভাবে n এর মান যদি 2 বসাও তাহলে 2 নম্বর শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকবে 8টি। অনুরূপভাবে n এর মান যদি বসানো হয় 3 তাহলে তৃতীয় শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হবে 18টি। অনুরূপভাবে n এর মান যদি 4 হয় তাহলে চতুর্থ শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হবে 32। তোমরা খেয়াল করেছো যে প্রধান কোয়ান্টাম সংখ্যা নিউক্লিয়াসের বাহিরে প্রধান যে কক্ষপথ বা শক্তি স্তরগুলো রয়েছে এই প্রধান কক্ষপথ বা শক্তি স্তর নির্দেশক সংখ্যাই হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা। এই প্রধান কোয়ান্টাম সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়। n এর মান এটি দ্বারা কোনো একটি শক্তি স্তরে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকবে তা নির্ণয় করা যায়। আশা করি তোমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা বুঝতে পেরেছো। এখন আমরা আলোচনা করব সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যাকে সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার বা এজিমুথাল কোয়ান্টাম নাম্বারও বলা হয়ে থাকে। সহকারী কোয়ান্টাম সংখ্যা যা নির্দেশ করে তা হলো যে প্রধান শক্তি স্তরটি আবার কয়েকটি উপশক্তি স্তরে বিভক্ত হয়, অর্থাৎ মেইন শেল কয়েকটি সাবশেলে বিভক্ত হয়। এটি কিভাবে হয় সেটি আমি দেখাবো। যে এটি নিউক্লিয়াস থেকে সর্বপ্রথম যে শক্তি স্তর রয়েছে এটি হলো 1 নম্বর শক্তি স্তর। তারপর দেখো এটি হলো 2 নম্বর শক্তি স্তর। এখন 1 নম্বর যে শক্তি স্তরটি রয়েছে এই শক্তি স্তরটির উপস্তর একটি, আর তা হলো S1s। 2 নম্বর যে শক্তি স্তরটি রয়েছে এই 2 নম্বর শক্তি স্তরটি দুটি উপস্তরে বিভক্ত হয়ে গেল, তা হলো 2s আর হলো 2p। এটিকে আমি কিভাবে দেখাবো? n এর মান প্রধান কোয়ান্টাম সংখ্যার মান যদি 1 হয় তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান 0 হতে শুরু হবে। 0 হতে শুরু করে n-1 সংখ্যক n-1 সংখ্যক হতে পারে। এখন দেখো n এর মান 1 হলে l এর মান হবে 0, অর্থাৎ 1 নং শক্তি স্তরে যে উপস্তরটি রয়েছে সেই উপস্তরটি হবে 1s। অনুরূপভাবে যদি n এর মান 2 বসাই তাহলে l এর মান 0 1 হবে। তাহলে 0 সূচক যেটি সেটি হলো 2s, উপস্তর হলো s, 1 এর জন্য হলো 2p। তাহলে দেখো 1 নম্বর শক্তি স্তরে যে উপস্তরটি রয়েছে তা s এর আকৃতি গোলাকার, তাই এটি গোল থাকবে। 2 নম্বর শক্তি স্তরে উপস্তর দুটি 0 1, 0 এর জন্য যে সাবশেল তা হলো 2s, 1 এর জন্য হলো 2p। এখন এই 2s 2p এটিকে আমি যদি ভাবে দেখাই তাহলে দেখো 2 নম্বর শক্তি স্তরে গোলাকার যেটা তোমরা জানো s অরবিটাল গোলাকৃতির গোলাকার। পিটাকে আমরা যদি দেখাতে চাই তাহলে 3 ডাইমেনশনে দেখাতে হবে px py pz। x অক্ষ বরাবর এভাবে একটি থাকবে, y অক্ষ বরাবর থাকবে এরকম, z অক্ষ বরাবর এরকম। এটি হলো x অক্ষ, এটি হলো y অক্ষ, এটি হলো z অক্ষ। অর্থাৎ p উপস্তরটিকে আমরা আবার লিখতে পারি px py pz। অর্থাৎ এক্ষেত্রে 2 নম্বর শক্তি স্তরে যে দুটি উপস্তর রয়েছে একটি হলো s, এই sটাকে আমি এই রাউন্ড আকারে দেখিয়েছি, এটি হলো s। আর এই অক্ষ বরাবর যেগুলো আমি দিয়েছি x অক্ষ, y অক্ষ, z অক্ষ, তিনটি অক্ষে যেটি দিয়েছি তা হলো px py pz। অনুরূপভাবে 3 নম্বর শক্তি স্তরে যদি আমরা আসি তাহলে n এর মান যদি 3 হয় তাহলে l এর মান হবে 0 1 2। 0 এর জন্য হলো 3s, 1 এর জন্য হলো 3p, 2 এর জন্য হলো 3d। অর্থাৎ 3 নম্বর যে শক্তি স্তরটি রয়েছে এই 3 নম্বর শক্তি স্তরে উপস্তর রয়েছে 3s 3p 3d। আশা করি শিক্ষার্থীরা সহকারী কোয়ান্টাম নাম্বার বা সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার এটি সম্পর্কে তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা যাব চৌম্বকীয় কোয়ান্টাম নাম্বারে। চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এটি আবার সহকারী কোয়ান্টাম সংখ্যার উপর নির্ভরশীল। ইলেকট্রন যখন ঘূর্ণনশীল ইলেকট্রন তার ঘূর্ণন গতির জন্য এবং ইলেকট্রনগুলোকে নিউক্লিয়াস তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে, এই ঘূর্ণনরত ইলেকট্রন তার ঘূর্ণন গতি এবং নিউক্লিয়াসের প্রতি যে আকর্ষণ এটার ঘূর্ণনের ফলে একটি চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। এই চৌম্বক ক্ষেত্রের প্রভাব যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে ব্যাখ্যা করা হয় তাকেই আমরা চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বলবো।
তো এই ক্ষেত্রে দেখো চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার এটিকে ছোট হাতের এম অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। এই এম এর মান, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মানের উপর নির্ভরশীল। এল এর মান যদি শূন্য হয় তাহলে এম এর মানও হবে শূন্য। এক্ষেত্রে তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, এম এর মান নির্ণয় এল এর প্রত্যেক মানের জন্য এম এর মান শূন্য হতে প্লাস মাইনাস 12 প্লাস 1 সংখ্যক হয়ে থাকে। তাহলে এটা কেটে গেছে, এদিকে একটু দেখাচ্ছি যে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এল এর প্রত্যেক মানের জন্য এম এর মান হবে শূন্য হতে প্লাস মাইনাস 2l প্লাস 1 সংখ্যক। অবশ্যই শূন্য হতে শুরু হবে। তাহলে দেখো এল এর মান যদি শূন্য হয় অর্থাৎ এস, তাহলে এম এর মান হবে শূন্য, অর্থাৎ উপশক্তি স্তর একটি, তা হলো এস, অর্থাৎ এস এ উপশক্তি স্তর থাকবে একটি। এল এর মান যদি 1 হয় তাহলে পি, এম এর মান হবে -1 0 প্লাস 1, উপশক্তি স্তর হবে 3টি, অর্থাৎ পিতে উপশক্তি স্তর থাকবে 3টি, যেটা আমি কিছুক্ষণ আগে দেখিয়েছি, px py pz। এখন দেখো উপশক্তি স্তরের মান, এখানে এল এর মান 2 হলে যে উপস্তরটি পাবো তা হলো ডি। ডি এর জন্য এল এর 2 মানের জন্য এম এর মান হবে -2 -1 0 প্লাস 1 প্লাস 2, অর্থাৎ এখানে 5টি উপশক্তি স্তর পাওয়া যাবে। অর্থাৎ ডি যে উপস্তরটি রয়েছে এটিতে উপশক্তি স্তর থাকবে 5টি। অনুরূপভাবে এল এর মান যদি 3 হয় তাহলে যে এম এর মান হবে তা হবে -2 -3 -2 -1 0 প্লাস 1 প্লাস 2 প্লাস 3, অর্থাৎ উপশক্তি স্তর হবে 7টি। তো শিক্ষার্থীরা তোমরা এটা থেকে ধারণা পেতে পারো যে এস যে উপস্তরটি রয়েছে এটিতে উপশক্তি স্তর থাকবে একটি, পি যে উপস্তর রয়েছে এটিতে উপশক্তি স্তর থাকবে 3টি, ডি যে উপস্তরটি রয়েছে তাতে উপশক্তি স্তর থাকবে 5টি। অনুরূপভাবে এফ যে উপস্তরটি রয়েছে তাতে উপশক্তি স্তর থাকবে 7টি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এখন দেখো পি উপস্তরের জন্য যে উপশক্তি স্তরগুলো রয়েছে px py pz, তোমরা একটু আগেই খেয়াল করেছো যে এল এর 1 মানের জন্য পি হয়, তাহলে এল এর 1 মানের জন্য এম এর 3টি মান পাওয়া যায় 0 প্লাস 1 মাইনাস 1। এই প্লাস 1 মাইনাস 1 0 এর জন্য পি এর যে 3টি উপশক্তি স্তর রয়েছে এই 3টি উপশক্তি স্তরের মানের যে বণ্টন, এম এর 0 মানের জন্য যে উপশক্তি স্তর সেটি হলো px, প্লাস 1 এর জন্য py, মাইনাস 1 এর জন্য pz। অনুরূপভাবে তোমরা দেখেছো যে এল এর 2 মানের জন্য যে উপস্তরটি পাওয়া যায় তা হলো ডি। আবার এল এর 2 মানের জন্য এম এর 5টি মান রয়েছে 0 -1 -2 প্লাস 1 প্লাস 2, অর্থাৎ 5টি মানের জন্য যে উপশক্তি স্তরগুলো রয়েছে তাদের বণ্টন এরকম যে ডি এক্স ওয়াই এর জন্য এম এর মান -2, ডি ওয়াই জেড এর জন্য -1, ডি জেড এক্স এর জন্য +1, ডি এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার এটার জন্য +2, ডি জেড স্কয়ার এর জন্য 0। তো তোমাদের এই মানগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে, কারণ এখান থেকে তোমাদের পরীক্ষায় এমসিকিউ প্রশ্ন আসে। স্পিন কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা যেটি বুঝবো যে এম এর প্রত্যেকটি মানের জন্য আমরা কি পাই, উপশক্তি স্তর পাই। আবার প্রত্যেকটি উপশক্তি স্তরে 2টি করে ইলেকট্রন থাকে। তাহলে দেখো যে পি যে উপস্তরটি রয়েছে এই পি উপস্তরে ইলেকট্রন থাকবে px py pz, এটিতে থাকবে 2টি ইলেকট্রন, এটিতেও থাকবে 2টি ইলেকট্রন, এটিতেও 2টি ইলেকট্রন। এই 2টি ইলেকট্রনের স্পিন s ইকুয়াল হবে প্লাস মাইনাস হাফ, অর্থাৎ এখানে যে 2টি ইলেকট্রন রয়েছে একটি ইলেকট্রন ঘুরবে ঘড়ির কাঁটার দিকে আর একটি ঘুরবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। আবার দেখো py এই উপশক্তি স্তরে 2টি ইলেকট্রন থাকবে,
এই দুটি ইলেকট্রনের স্পিন হবে, একটা হবে প্লাস হাফ আর একটা হবে মাইনাস হাফ, অর্থাৎ একটা ঘড়ির কাঁটার দিকে আর একটা বিপরীত দিকে। অনুরূপভাবে PZ, এটিতে দুইটি ইলেকট্রন রয়েছে, এই দুটি ইলেকট্রনেরও ঘূর্ণন হবে প্লাস মাইনাস হাফ, অর্থাৎ একটি ঘড়ির কাঁটার দিকে আর একটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে। অনুরূপভাবে আমরা যদি ডি উপস্তর নিয়েও অনুরূপভাবে দেখাতে চাই, তাহলে ডি উপস্তরে 5টি উপশক্তি স্তর বা অরবিটাল রয়েছে। এই 5টি অরবিটালের প্রত্যেকটির ঘূর্ণন হবে, একটি হবে ঘড়ির কাঁটার দিকে আর একটি হবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। অনুরূপভাবে এফ উপস্তর নিয়েও যদি আমরা আলোচনা করি, তাহলে তোমাদের এফ এর ক্ষেত্রেও তাই হবে। এখানে আমি দেখাচ্ছি যে PX, PY, PZ এগুলোর জন্য যে স্পিনগুলো আছে, কোনটি ঘড়ির কাঁটার দিকে এবং কোনটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে হবে, তা তোমরা আশা করি বুঝতে পেরেছো। তো এটি সম্পর্কে যদি তোমরা আরও ভালোভাবে জানতে চাও, তাহলে তোমাদেরকে অবশ্যই তোমাদের কাছে যে টেক্সট বুক রয়েছে, এই টেক্সট বুক এটি ভালো করে দেখতে হবে, তাহলে তোমরা এটা বুঝতে পারবে। এখন আমি তোমাদের যে জিনিসটি নিয়ে আলোচনা করব তা হলো যে অরবিট এবং অরবিটাল। অরবিট আর হলো অরবিটাল। এটি নিউক্লিয়াসের চতুর্দিকে যে সুনির্দিষ্ট কক্ষপথ রয়েছে, এগুলোকে বলা হয় অরবিট। এগুলো প্রত্যেকটি এক একটি অরবিট। n=1 এটি একটি অরবিট, n=2, n=3, এগুলো হলো অরবিট। অরবিটকে n অর্থাৎ প্রধান শক্তি স্তরে অরবিট নির্দেশক রাশি। অরবিট এগুলো k, l, m, n, o, p, q ইত্যাদি রাশি দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। আর অরবিটাল হলো যে নিউক্লিয়াস থেকে একটি নির্দিষ্ট দূরত্বে যে অঞ্চলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 90 থেকে 95% হয়ে থাকে, সেই অঞ্চলকেই অরবিটাল বলা হয়ে থাকে। তাহলে অরবিট এবং অরবিটাল এগুলোর মধ্যে পার্থক্য রয়েছে। যেমন অরবিট এটি হলো দ্বিমাত্রিক, কিন্তু অরবিটাল হলো ত্রিমাত্রিক। অরবিটগুলোকে কে, এল, এম, এন এগুলো দ্বারা প্রকাশ করা হয়, আর অরবিটালকে এস, পি, ডি, এফ দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। তো অরবিট ও অরবিটাল এগুলো সম্পর্কে তোমরা ধারণা নিলে বাকিটুকু তোমরা বই দেখলে আশা করি এটা বুঝতে পারবে। এখন আমরা আলোচনা করব তড়িৎ চুম্বকীয় বর্ণালী নিয়ে। তো তোমরা জানো যে বর্ণালী অর্থাৎ আলো। তো বর্ণালী এটি আমরা কিভাবে পাবো? যে বর্ণালী হলো যা এক ধরনের বিকিরণ যা কোনো মাধ্যম ছাড়াই এক স্থান থেকে অন্য স্থানে তরঙ্গ আকারে সঞ্চালিত হতে পারে। তো তোমরা দেখবে যে সূর্য থেকে পৃথিবীতে যে আলো আসে, এটি হলো একটি তড়িৎ চুম্বকীয় বিকিরণ। তো সূর্য থেকে পৃথিবীতে যে আলো আসে, এর মাঝখানে বিশাল বায়ুমণ্ডল ছাড়া আর অন্য কিছু নেই, কিন্তু সূর্য থেকে আলো পৃথিবীতে আসে। কিভাবে আসে? এটি একটি তরঙ্গ আকারে আসে। এই তরঙ্গ এটি হলো একটি তড়িৎ চুম্বকীয় বর্ণালী বিকিরণ। তড়িৎ চুম্বকীয় বর্ণালী এটি আসলে অনেক বিশাল বিষয়। এটি আসলে খুব শর্ট টাইমে আলোচনা করা খুব কঠিন বিষয়। তারপর আমি যতটুকু করব, আমি চেষ্টা করব এটিকে কিভাবে করা যায়। যে সকল শক্তি বা তরঙ্গ এক স্থান থেকে অন্য স্থানে কোনো মাধ্যম ছাড়াই সঞ্চালিত হতে পারে, তাকেই আমরা বলবো তড়িৎ চুম্বকীয় বর্ণালী। তড়িৎ চুম্বকীয় বর্ণালী এটির আসলে কয়েকটি অঞ্চল রয়েছে। অঞ্চলগুলো আমি এখন লিখব। 1 নম্বরে হলো গামা রশ্মি, 2 নম্বরে হলো এক্স রশ্মি, 3 নম্বরে অতি বেগুনি রশ্মি, 4 নম্বরে দৃশ্যমান রশ্মি, 5 নম্বরে অবলোহিত রশ্মি, 6 নম্বরে মাইক্রোওয়েভ অঞ্চল, তারপর হলো রেডিও ওয়েভ অঞ্চল। তো তোমাদেরকে এই যে আমি যেগুলো লিখলাম, এই টপিকগুলো তোমাদের বইয়ে খুব সুন্দর করে দেয়া আছে। এটার তোমাদের যে জিনিসটা অবশ্যই পড়তে হবে সেটা হলো এগুলো তরঙ্গ দৈর্ঘ্য ও
কম্পাঙ্ক। এই জিনিসগুলোকে তোমাদের প্রত্যেকের কাছে বই আছে, বই বের করে গামা রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কত, কম্পাঙ্ক কত, গামা রশ্মি কি কাজে ব্যবহার করা হয়, এটি আমাদের কি কি ক্ষতি করে, কি কি উপকার করে। তারপর এখানে কিছু কিছু রয়েছে, যেমন দৃশ্যমান অঞ্চল। দৃশ্যমান অঞ্চলে তরঙ্গ দৈর্ঘ্য কত থেকে কতর মধ্যে আছে। দৃশ্যমান অঞ্চলে আমরা বেনিয়া সহকলা 7টি বর্ণালী পাবো। এগুলোকে তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। তো এখানে যে টপিকগুলো আমি বললাম, এই টপিকগুলো তোমরা বই বের করে খুব ভালো করে পড়বে। যদি কোনো সমস্যা মনে হয় আমাকে ফোন করে সমস্যা সলভ করে নেবে। এখন আমরা শিখব বোর পরমাণু মডেল ও হাইড্রোজেন পরমাণুর বর্ণালী। তো হাইড্রোজেন পরমাণুতে তোমরা জানো যেটি 1 ইলেকট্রন বিশিষ্ট একটি পরমাণু। হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে পরমাণুটি তার নিউক্লিয়াস থেকে 1 নম্বর শক্তি স্তর, 2 নম্বর শক্তি স্তর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, এভাবে 1 নম্বর শক্তি স্তরের ইলেকট্রনটি উচ্চতর স্তরে যেতে পারে, তার পরের স্তরে যেতে পারে, এটাতে যেতে পারে, এখান থেকে এটিতে যেতে পারে। তো যেখানে যাক না কেন আমরা উচ্চ শক্তি স্তর যেটা, সেটাকে ধরবো E2, নিম্নটাকে ধরবো E1। এর আগে এই সমীকরণটি নিয়ে আলোচনা করেছি যে ডেল্টা E ইকুয়াল E2 মাইনাস E1 ইকুয়াল এইচ নিউ। এইচ হলো প্লাঙ্কের ধ্রুবক আর নিউ হলো কম্পাঙ্ক। তো শক্তির সমীকরণ এর আগে যে আমি যেটা তোমাদেরকে শিখিয়েছি, সেই শক্তির সমীকরণ বসিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এরূপ আমরা একটি সমীকরণ পাবো, 2 পাই স্কোয়ার m e টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই h কিউব, h স্কোয়ার ইন্টু 1 বাই n1 স্কোয়ার মাইনাস 1 বাই n2 স্কোয়ার। এখন এখানে h নিউ ইকুয়াল এইটা। তো আমরা যদি নিউকে রাখি তাহলে h এপাশে গিয়ে h কিউব হয়ে যাবে আর এটি অনুরূপ থাকবে। এখন এটিকে আমি যদি c বাই ল্যামডা এই আকারে লিখি, নিউ ইকুয়াল হলো c বাই ল্যামডা, নিউ ইকুয়াল হবে c বাই ল্যামডা। তাহলে এই সিটাকে যদি ওপাশে আমি ট্রান্সফার করে দিই তাহলে এটি হবে 1 বাই ল্যামডা সি এইচ কিউব। এখন এই যে সি এইচ কিউব, এটিকে যদি আমি সমীকরণ আকারে লিখি তাহলে এটিকে আবার লেখা যায় হলো নিউ বার। এখন দেখো এই যে অংশটি রয়েছে, এই অংশটিকে আমি লিখতে পারি যে আর এইচ ইকুয়াল 2 পাই স্কোয়ার m e টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই সি এইচ কিউব। তো এই বাকি অংশটা ঠিক থাকবে। এখন তাহলে আমি এই অংশটির পরিবর্তে আমি এখানে লিখতে পারি হলো আর এইচ, এটা হলো আর এইচ, এখানে আর এইচ এটি হলো রিডবার্গ, আর এইচ হবে রিডবার্গ ধ্রুবক। এই রিডবার্গ ধ্রুবক এটিতে বিভিন্ন যে রাশিগুলো রয়েছে, এই রাশিগুলোকে যদি হিসাব করি, হিসাব করে মান বসালে আমি যে মানটি পাবো তা হবে 1.099678 ইন্টু 10 টু দ্য পাওয়ার 7 মিটার ইনভার্স 1। তো দেখো এই মানটা তোমাদেরকে অবশ্যই মুখস্থ রাখতে হবে। তাহলে এই ক্ষেত্রে যে রিডবার্গ এটার মান হলো 1.099678 ইন্টু 10 টু দ্য পাওয়ার 7 মিটার ইনভার্স 1। এখন কোন শক্তি স্তর থেকে কোন শক্তি স্তরে ইলেকট্রনটি জাম্প করলো, আমরা সব সময় n1টা ধরবো নিম্ন শক্তি স্তর, n2টাকে ধরবো উচ্চ শক্তি স্তর। এভাবে মানগুলোকে বসিয়ে আমরা যে কোনো শক্তি স্তরের জন্য তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্ক সহজেই নির্ণয় করতে পারব। এইভাবে কোনো একটি শক্তি স্তর থেকে ইলেকট্রন অপর কোন শক্তি স্তরে জাম্প করলো, এইটার উপর ভিত্তি করে যে পরমাণুর বর্ণালীর কিছু অঞ্চল রয়েছে, এই অঞ্চলগুলোকে বিভক্ত করা যায়। এখন এই অঞ্চলগুলো আমি বোর্ডে লিখব। হাইড্রোজেন পরমাণুর যে ইলেকট্রন ধাপান্তর রয়েছে, এই ইলেকট্রন ধাপান্তরের জন্য যে পরমাণুর বর্ণালীর যে সিরিজগুলো পাওয়া যায়, সেই সিরিজগুলো হলো, যদি 1 নং শক্তি স্তর থেকে 2, 3, 4, 5, 6 বিভিন্ন শক্তি স্তর থেকে ইলেকট্রন যদি আবার 1 নং শক্তি স্তরে ফিরে আসে, তাহলে বর্ণালীর যে সিরিজ পাবো তার নাম হলো লাইমেন সিরিজ। এক্ষেত্রে দেখো আমি পূর্বে যে সমীকরণটি লিখেছিলাম, সেই সমীকরণটিতে তোমাদেরকে দেখাতে হবে যে 1 নম্বর শক্তি স্তরে থেকে ইলেকট্রনটি জাম্প করে উচ্চতরে গিয়ে
উচ্চতর যে কোনো শক্তি স্তর থেকে পুনরায় যদি 1 নম্বর শক্তি স্তরে ফিরে আসে তাহলে বর্ণালীর যে সিরিজ পাবো তা হলো লাইম্যান সিরিজ। এক্ষেত্রে n1 এর মান হবে 1 আর n2 এটার মান হবে 2, 3, 4, ড্যাশ ড্যাশ। তারপর দেখো বামার সিরিজ। যদি হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনটি জাম্প করে উচ্চতর স্তরে যায়, আবার সবগুলো উচ্চতর স্তর থেকে যদি 2 নম্বর স্তরে ফিরে আসে, তাহলে আমরা বর্ণালীর যে সিরিজ পাবো তা হলো বামার সিরিজ। অনুরূপভাবে ইলেকট্রন উচ্চতর স্তরে গিয়ে যদি 3 নম্বর স্তরে ফিরে আসে, তাহলে সেটার জন্য আমরা যে সিরিজ পাবো তা হলো প্যাস্টন সিরিজ। অনুরূপভাবে 4 নম্বর স্তরে ফিরে আসলে আমরা পাবো ব্র্যাকেট সিরিজ, 5 এ আসলে ফার্ন সিরিজ, 6 এ আসলে পাবো হামফ্রি সিরিজ। তো শিক্ষার্থীরা, তোমাদের এই সম্পর্কিত কিছু গাণিতিক সমস্যা রয়েছে। গাণিতিক সমস্যাগুলো আমি এর আগে একটি সৃজনশীল প্রশ্ন শিখিয়েছি। সেই সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিসের ক্ষেত্রে এরকম একটি সমীকরণ এসেছিল। সেই সমীকরণটাতে আমি দেখিয়েছি যে একটা শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে ইলেকট্রন জাম্প করলে শক্তির যে বিকিরণ বা শক্তির যে শোষণ ঘটে তা দৃশ্যমান অঞ্চলেরও হতে পারে, বা এর যে অঞ্চলের তরঙ্গদৈর্ঘ্যের সাথে মিলে সেই অঞ্চলের হতে পারে। এখানে যে দৃশ্যমান অঞ্চলটি রয়েছে, যে বামার সিরিজের ক্ষেত্রে তোমাদের দৃশ্যমান অঞ্চল রয়েছে। তারপর লাইম্যান সিরিজের ক্ষেত্রে যেটা রয়েছে সেটা হলো অতি বেগুনি অঞ্চল। তারপর প্যাস্টন সিরিজের ক্ষেত্রে যেটা রয়েছে সেটা হলো অবলোহিত অঞ্চল, আর এগুলোতে রয়েছে হলো অতি অবলোহিত। তো এই জিনিসগুলো তোমাদেরকে ভালোভাবে আয়ত্ত করতে হবে। তোমরা বই দেখবে, বই এগুলো খুব সুন্দরভাবে দেয়া আছে, বই পড়লে অবশ্যই তোমরা এটা বুঝতে পারবে। শিক্ষার্থীরা, তোমাদের এই অধ্যায়ের আরো কিছু ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন আছে যেগুলো ক খ তে খুবই আসে, আবার এমসিকিউ এর মধ্যেও তোমাদেরকে এগুলো তোমরা কমন পেতে পারো। এইগুলো বই তোমরা যদি নিজের থেকেই পড়ো, রিডিং পড়ো, তাহলে আশা করি বুঝতে পারবে। তা হলো আইআর, ইনফ্রারেড রে, চিকিৎসা বিজ্ঞানের ব্যবহার। তারপর হলো জাল টাকা, জাল পাসপোর্ট, জাল সনদ ইত্যাদি শনাক্তকরণে আইআর রশ্মির ব্যবহার রয়েছে। তারপর আরেকটি জিনিস রয়েছে এমআরআই, ম্যাগনেটিক রেজোন্যান্স ইমাজিনারি। এটিও চিকিৎসা বিজ্ঞানে এর গুরুত্ব অনেক বেশি, এটিও চিকিৎসা বিজ্ঞানে অনেক অবদান রাখে, এটিকে তোমাদের পড়তে হবে। তারপর আরেকটি আছে শিখা পরীক্ষা। শিখা পরীক্ষার সাহায্যে বিভিন্ন মৌল, বিভিন্ন আয়ন শনাক্তকরণ করা হয়ে থাকে। এই শিখা পরীক্ষাটি তোমরা পড়ে নিবে, তাহলে তোমাদের মোটামুটি এই যে 2 নম্বর অধ্যায়টি আমি গুণগত রসায়ন পড়াচ্ছি, এটির মোটামুটি 70% শেষ হয়ে যাবে। আর আমি আশা করি যে 2 দিন বা 2টি লেকচারের মাধ্যমে আমি এই অধ্যায়টি শেষ করে ফেলবো। তোমাদেরকে অবশ্যই এভাবেই নিজের পড়া এগিয়ে নিতে হবে। করোনাকালীন সময়ে যতদিন প্রতিষ্ঠান বন্ধ থাকবে, অনলাইনের ক্লাসগুলোই তোমাদেরকে ফলো করতে হবে এবং তোমাদের ক্লাসের যে ঘাটতি রয়েছে তা পুষিয়ে নিতে হবে। তো শিক্ষার্থীরা, আজকে আর নয়, আজকে পর্যন্ত রাখছি। আল্লাহ হাফেজ।